রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা আমি মনে করি এই একবিংশ শতকে গোটা ভারতবর্ষের সমাজ এবং রাজনীতিতে যে যে ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এবং আমি মনে করি এটা একটা ওয়াটার সেট, জলবিভাজিকা। আগামী দিনে 22শে জানুয়ারি 2024-এর আগের অবস্থা পরের অবস্থা নিয়ে তুলনামূলক আলোচনা চলতে পারে, কারণ সত্যি দেশটা বদলেছে। এই রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশে যে ভাবাবেগ দেখা দিয়েছে, হিন্দুদের মধ্যে তো বটেই, এছাড়াও যারা অহিন্দু তাদের অনেকেই যেভাবে রাম মন্দিরকে কেন্দ্র করে উচ্ছ্বাসে মেতেছে, বোঝাই যাচ্ছে এক নতুন ভারতবর্ষ যেখানে সবাই মেনে নিয়েছে যে অতীতে একটা অন্যায় হয়েছিল। কিছু মানুষ হয়তো এখন উল্টোপাল্টা বলে, বামপন্থীরা বলে বা ওই ওয়াইসির মতো কিছু লোক বলে, কিন্তু অধিকাংশ মানুষ, সমস্ত কাটিং অ্যাক্রস রিলিজিয়াস লাইন সবাই মেনে নিয়েছে অতীতে ওই অন্যায়টা হয়েছিল। বাবরের সেনাপতি মীর বাঁকি এটাকে ভেঙেছিলেন 1528 সালে, এটা ঐতিহাসিক সত্য, ইতিহাস সেটা বলে। আজকে সেখান থেকে রেকটিফিকেশন হলো, নতুন মন্দির প্রতিষ্ঠা হলো কোটি কোটি ভারতবাসীর মধ্যে, সেটা এক নতুন উদ্দীপনা তৈরি করলো, এক নতুন ভারতবর্ষের দিকে আমরা এগোচ্ছি, একটা শক্তিশালী ভারত যে নিজেকে ফিরে পেয়েছে। ফলে একটা এই জায়গাটাকে অস্বীকার করা যাবে না। সেদিন সারাদিন, তার কয়েকদিন আগে থেকে আবার সে একটা কথা বলি, মানে মার্ক্সের কথায় তো বললাম, কার্ল মার্ক্সের থেসিস অন ফয়ারবার্গ থেকে, যে ইতিহাস কি? ইতিহাস হলো মানুষের সচেতন প্রচেষ্টার ফলশ্রুতি। আমি এটা বামপন্থীদের উদ্দেশ্য করেই বললাম, যে বামপন্থীরা এই রাম মন্দিরকে উদ্দেশ্য করে নানা রকম কথা বলছে। সেখানেই কিন্তু বলা হয়েছিল যে ইতিহাস হচ্ছে সচেতন প্রচেষ্টার ফলশ্রুতি মানুষেরই। ফলে আজকে মানুষ, একজন মানুষ, নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি কিন্তু একটা বিরাট কাজ করলেন। আগামী বহুদিন বহু প্রজন্ম এই কাজটা মনে রাখবে, হিন্দুরা মনে রাখবে যে একটা মন্দির তিনি ফেরত দিতে পেরেছেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন একটা সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি হিন্দুদের হাতে এটা তুলে দিয়েছেন। আবার আমি বলছি, শুধু হিন্দু নয়, হিন্দুদের হাতে তো বটেই, কাটিং অ্যাক্রস রিলিজিয়াস লাইন গোটা ভারতবর্ষের মানুষ একটু শুভবুদ্ধি সম্পন্ন যারা, তারা কিন্তু এখানে মানে পেয়েছে, মানে উচ্ছ্বাস দেখিয়েছে। তার সঙ্গে আর একটা কথা বলি, এই কয়েকটা সপ্তাহ যা ঘটেছে, এটা বোধহয় বহু দশক এই ধরনের ঘটনা ঘটেনি। আবার বামপন্থীদের উদ্দেশ্যে বলি, লেনিনের একটা কথা, যে ইতিহাসে অনেক সময় এমন ঘটে যে প্রজন্মের পর প্রজন্ম যায়, যুগের পর যুগ চলে যায়, কিচ্ছু ঘটে না, কিন্তু হয়তো কয়েকটা সপ্তাহ যায় যেখানে কয়েকটা যুগের ঘটনা একসঙ্গে ঘটে যায়। তাই ঘটেছে। এই বামপন্থীদের বলছি, লেনিনের কথা বললাম, মার্ক্সের কথা বললাম, একটু ভালো করে বুঝুন যারা ফেসবুকে এই রাম মন্দির ঘটনাটাকে ছোট করে দেখাচ্ছেন। এবারে বলি যে এই রাজ্য সরকার কি করেছে, পরিষ্কার বলি, এই রাজ্য সরকার, এরা তো রাজনীতি ছাড়া কিছু বোঝে না। রাজ্য সরকার মানে যে দলটা সরকার চালাচ্ছে, এরা ভয় পেয়ে গেছে, এরা পরিষ্কার ভয় পেয়ে গেছে, তার লক্ষণ স্পষ্ট। এই গতকাল 23শে জানুয়ারি দেখলে না, মালদাতে একটি সভায় স্থানীয় তৃণমূল নেতা এবং সিপিএমের নেতা সুজন চক্রবর্তী একসঙ্গে সভায় উঠে গেছেন একটা সভামঞ্চে। উপলক্ষ হচ্ছে নেতাজির মূর্তিতে মালা দেওয়া। কখনো এর আগে ঘটেছিল এই ঘটনা? সিপিএমের কোনো এরকম রাজ্য পর্যায়ের নেতা তৃণমূলের একজন প্রাক্তন এমএলএর সভায় উঠে গেছেন? ওঠেননি। এটা নেতাজি উপলক্ষ, ভয়, রামের ভয়। রাম রাজনীতিটাকে বদলে দিয়েছেন, সমাজটাকে বদলে দিয়েছেন, এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এটাও আতঙ্ক থেকে হচ্ছে এই মিছিলটা। কাজ নেই, কম্ম নেই, এটা মিছিলের কারণটা কী ছিল? মন্দির মসজিদ গির্জায় গিয়ে কোন বার্তাটা দেওয়া হলো? বার্তা একটাই দেওয়া হলো, রাম মন্দির যে উৎসব করছে মানুষ, তার একটা পাল্টা। মানুষ যেখানে চূড়ান্ত আনন্দ প্রকাশ করেছে, বহুদিনের পর মানুষ আনন্দে উদ্বেল হয়েছে, তার পাল্টা মানুষ ভালোভাবে নেবে তো? হিন্দুরা ভালোভাবে নেবে তো? আমি তো মনে করি ভালোভাবে নেবে না। আমি তো মনে করছি হিন্দুর ভাবাবেগে আঘাত করা হয়েছে, এর ফল ভোগ করতে হবে। একটা কথা আছে সংস্কৃতে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষ যখন, ভগবান যখন যাকে বিনাশ করেন তার বুদ্ধি শেষ করে দেন, তাই বিপরীত বুদ্ধি দেখা দিচ্ছে। এটা থেকেই স্পষ্ট হয় যে মানুষের বিনাশ কাল বোধহয় সমাগত হয়েছে। অপেক্ষা করতে হবে। না, এইসব আলোচনায় ওই আল্লাহর নাম না করলে হচ্ছিল না। আমার কথা হচ্ছে, এইসব আলোচনায় আল্লাহর নাম করলে হচ্ছিল না। আল্লাহর নাম করেন ধর্মপ্রাণ মুসলিমরা, ইয়া আল্লাহ বলেন বা হে আল্লাহ আমাকে বাঁচাও বলেন। আল্লাহ আমরা ঈশ্বর বলি, ওনারা আল্লাহ বলেন। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, রঘুপতি রাঘব রাজা রাম। ফলে প্রত্যেকের তার নিজস্ব একটা ধর্মাচরণের জায়গা আছে, তার মানে কি বলবো, দুর্বল জায়গা আছে। মানুষ তার ঈশ্বরকে ডাকে। রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ।
তো তাদের এই রাজনীতিতে না আনলে হচ্ছিল না। আমি তো কখনো আনি না, আমি নিজে, আমার দল কখনো আনে না। তো আজকে আল্লাহর কসম কাউকে রক্ষা করব না এই কথাটার মানে আমি মুসলিমদের কাছে বলছি, ধর্মপ্রাণ মুসলিমরা, আপনারা ভালোভাবে নিচ্ছেন তো? আপনারা আপনাদের আরাধ্য যিনি আল্লাহ, তার প্রতি এটা খুব সম্মান দেখানো হয়েছে, আপনারা কি বলেন? আমি আপনাদের কাছে জানতে চাইছি। আমি তো বলবো এই ধরনের রাজনৈতিক আলোচনা ঈশ্বর, আল্লাহ, ভগবান, যিশু কাউকে আনা উচিত নয়। রাজনীতির ক্ষেত্র আলাদা, ধর্মের ক্ষেত্র আলাদা। এরা বিজেপিকে বলে বিজেপি নাকি ধর্মের সঙ্গে রাজনীতি গোলে, এরা কি করছে? এটা ধর্মের সঙ্গে রাজনীতি গোলানো নয়। আমি মানুষকে বলবো আপনারা দেখুন, আমি মুসলিমদের বলবো আপনারা দেখুন কি ঘটছে, আপনারা বিচার করে দেখুন, ভালো করে বিচার করে দেখুন। এগুলো আপনার ধর্মের মানুষজন খুব ভালোভাবে নিচ্ছে তো? আপনার ধর্মের প্রতি সম্মান দেখানো হচ্ছে তো? ভেবে দেখুন। যেহেতু উনি বলতে পারেন, কাফের কথাটা মানে হচ্ছে বিধর্মী, আগে মুসলিম রাজারা ব্যবহার করতেন, ওই আরবি ভাষায় বোধহয় কাফের কথাটার মানে বিধর্মী। তো এখানে উনি কাকে বিধর্মী বলতে চাইছেন সেটা তো ওনাকেই ক্লিয়ার করতে হবে, আমি কি জানি তার। এখন কাফের মানে বিশেষ কোনো সম্প্রদায়কে খুশি করার জন্য যদি কথাটা বলে থাকেন তাহলে তো আরেক বিপজ্জনক ব্যাপার, কারণ এইরকম শব্দ রাজনীতিতে ব্যবহৃত হয় না। এটা অনেক সময় ধর্মীয় আলোচনায় যারা কট্টর ধর্মবাদী, একটা বিশেষ ধর্মের, তারাই শব্দগুলো ব্যবহার করে। আমি তো ইউজুয়ালি আমি বহু মুসলিমদের বিভিন্ন রাজনৈতিক সভায় কখনোই শব্দটা ব্যবহার করতে শুনিনি। বহু ধর্মের মানুষ, আমার ধর্মে তো অনেক মুসলিম আছে এবং তারা একেবারে সজ্জন মুসলিম, এমনকি তৃণমূলেও অনেক মুসলিম আছেন, কই তারা তো সবাই এই ধরনের কথা বলেননি। আজকে সবাই এই ধরনের শব্দ ব্যবহার করা মানে কাকে বোঝানো যায় হচ্ছে? আমি জানি না এই কথাগুলো কি, কথাগুলো মানে কি, এর মানে পরিণতি কি হতে পারে। আমি বুঝেই যে বললাম একটু আগে না, একদম বিনাশকালে বিপরীত বুদ্ধি। সত্যি এই দলটার একেবারে বুদ্ধি নাশ হয়ে গেছে। আমি দেখতাম ওই 2006, 7, 8 যখন সিপিএম উল্টো পাল্টা কাণ্ড কারখানা করতো, একবার ধাক্কা খেলো সিঙ্গুরে, আবার নন্দীগ্রামে গিয়ে ঝামেলা পাকালো, নন্দীগ্রামে মহিলাদের উপর টর্চার করলো, মানুষ গিয়ে আটকালো, আবার মানুষের উপর গুলি চালালো। মানে আমার তখন মনে হতো যে লোকগুলোকে মাথা খারাপ হয়ে গেছে। এখন এদের দেখে আমার তো পরিষ্কার ওই নন্দীগ্রাম সিনড্রোম দেখা দিয়েছে এদের। নন্দীগ্রামে সিপিএমের যে সিনড্রোম হয়েছিল এখনও তাই দেখা দিয়েছে। আমার তো মনে হচ্ছে কোথাও ধ্বংস অনিবার্য, একেবারে বিনাশকালে বিপরীত বুদ্ধি। এদের বাঁচানো স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। খবরের চ্যানেল দেখা বন্ধ করুন। এখন আমি জানি না উনি খবর রাখেন কি না, সেটা হচ্ছে পশ্চিমবাংলার খবরের চ্যানেলগুলো অত্যন্ত জনপ্রিয়। তারপরেও একটা কথা বলি, অধিকাংশ খবরের চ্যানেল তো এই শাসক দলকেই তোয়াজ করে চলে, দু একজন বাদ দিয়ে, দু একটা চ্যানেল বাদ দিয়ে অধিকাংশই তো তোয়াজ করে চলে। যখন 2021-এর 2রা মের পরে ভয়াবহ অত্যাচার হচ্ছিল ভারতীয় জনতা পার্টির ওপরে, বহু চ্যানেলকে আমরা বলেছি এগুলো দেখান, তারা দেখায়নি, চুপচাপ বসেছিল। তথাকথিত অনেক বড় বড় চ্যানেল, কিছু চ্যানেল দেখিয়েছিল, সবাই তো দেখায়নি। তখন তারা ভয় পেয়েছিল, বিজ্ঞাপনে দিয়েছিল, লোভে এইটা হয়তো করেছিল। কিন্তু রাম মন্দির উদ্বোধনকে তারাও একবার অস্বীকার করতে পারেনি। আরে তাও পশ্চিমবাংলা চ্যানেলগুলো তো কম দেখিয়েছে, সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল তার কতদিন আগে থেকে অযোধ্যা মানে পুরো প্রক্রিয়াটাকে দেখিয়েছে, মানুষের আনন্দকে দেখিয়েছে, মানুষের উদ্বেল হওয়াকে দেখিয়েছে। পশ্চিমবাংলার একটা দুটো চ্যানেল ছাড়া কারা দেখিয়েছে? শেষ পর্যন্ত দেখাতে বাধ্য হয়েছে। তাতেও এই হাল, বোঝা যাচ্ছে রামের আতঙ্ক কিভাবে গ্রাস করে ফেলছে, একেবারে গ্রাস করে ফেলছে। কিচ্ছু করার নেই, বুঝে গেছে এরা যে রাম ঝড় গোটা উত্তর দক্ষিণ ভারত তো বটেই, এই পূর্ব ভারতের পশ্চিম বাংলাকেও ভাসিয়ে নিয়ে গেছে। ফলে এই ভুলভাল শব্দ মাথা থেকে বেরোচ্ছে, মুখ থেকে বেরোচ্ছে। কিন্তু একটা কথা বলি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মানুষ কিন্তু একটা বিষয় বুঝে গেছে, মানুষের রিয়াকশান। সেদিনই একটা আমি তথ্যে দেখছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিচ্ছিলেন, সেই সময় টেলিভিশনের দর্শক গোটা ভারতবর্ষে সর্বকালীন রেকর্ড ছুঁয়ে গেছে। সর্বকাল কোটি কোটি মানুষ, লক্ষ নয়, কোটি কোটি মানুষ এই টেলিভিশন চ্যানেলগুলো দেখেছে। আরে কাকে আটকাবে? বালির বাঁধ দিয়ে সমুদ্রকে, সমুদ্র আসছে, রাম এখন লহর, মানে ঢেউ বয়ে যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে, বালির বাঁধ দিয়ে বাঁচানো যাবে না, কিচ্ছু করার নেই, এই আতঙ্ক থাকবে। শুধু এইটুকু আমি বলি, এ ডর হামকো আচ্ছা লাগনে লাগা, ভয় দেখতে পাচ্ছি এদের প্রত্যেকের।
সিপিএমের ভয়, কংগ্রেসের ভয়, আর শাসক দল তৃণমূলের ভয়, যার জন্যেই সিপিএমের পশ্চিমবাংলার আগুনখোর বিপ্লবী নেতা সুজন চক্রবর্তী মালদা গিয়ে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্টেজে উঠে পড়ছেন। সিপিএমের ফেসবুকের বিপ্লবীরা ফেসবুকে নানা রকম উল্টোপাল্টা বলা শুরু করেছে, কংগ্রেসের লোকেদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তৃণমূল লোকেরা ভুলভাল বলা শুরু করেছে। বোঝাই যাচ্ছে ঝড় আসছে, সামলালে সামলাও, অনেক দিন খেলেছো বাবা, রামের ঝড় আসছে, সামলাও, পারলে সামলাও, পারবে না সামলাতে, ঝড়ে শেষ হয়ে যাবে তোমরা। এখন কি করা যাবে? এখন রামের আতঙ্কে সবাই তো যা খুশি তাই বলে চলেছে। এখন কৌশল্যার নামে ওখানে বেশ কিছু জায়গা রয়েছে, মহর্ষি বাল্মীকির নামে অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা করা হয়েছে, দশরথের নামে একটা মেডিকেল কলেজ হয়েছে, আর রাম তো সর্বত্রই আছেন, তাই কৌশল্যার সেখানে মন্দির রয়েছে, সীতার মন্দির আছে, এবং অযোধ্যাতে ওখানে সীতা রসুই বলে একটা জায়গা আছে, হনুমান গড়ি বলে একটা জায়গা আছে, হনুমানেরও একটা মন্দির আছে, সীতা রসুই রয়েছে, সব রয়েছে। কিন্তু সে মূর্তির পাশে সীতার মূর্তি তো থাকবে না, কারণ একটু আগে তুমি যেটা বলে ঠিকই তো বলেছে, সেটা হচ্ছে রাম লালা, লালা মানে বাচ্চা, রামকে শিশুরূপে সেখানে পুজো করা হয়, রামের জন্মস্থান 5 বছরের শিশু হিসেবে পুজো করা হয়, বলে সেখানে সীতা কোত্থেকে আসবে? আরে না জেনে, আমি মনে করি না জেনে নয়, ইচ্ছে করেই কথাগুলো বলা হচ্ছে, নানা রকম ডাইমেনশান দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিচ্ছু না পেরে। এই ভুলভালগুলো থাকবে, এরকম ভুল বকা চলবে। তার কারণ, আরে বললাম যে রাম পৃথিবী, এই ভারতবর্ষের সমাজটাকে বদলে দিয়েছেন 22শে জানুয়ারির আগে এবং 22শে জানুয়ারির পরে। 22শে জানুয়ারি 2024 এক জলবিভাজিকা, আগে পরে একটু অন্যরকম। আগে পর্যন্ত কি হবে তো আমরা পারবো তো, মোটামুটি মানে কয়েক বছর আগে আমরা শিওর হয়ে যাই পারবো, কিন্তু তারপরেও যতদিন না হয় মানুষ দিন গুনেছে, ঘন্টা গুনেছে, মিনিট গুনেছে, তারপর যখন হয়ে গেল, দেখলে না গতকাল লক্ষ লক্ষ মানুষ ওখানে পৌঁছেছে, মানুষ উদ্বেল হয়ে গেছে রামলালার মূর্তি দর্শন করার জন্যে। তারা কেউ কিছু জানে না, আমাকে মানে শিখতে হবে এই বামপন্থী বা এই তৃণমূলের কাছ থেকে। লক্ষ লক্ষ মানুষ ওখানে পৌঁছেছে, ঝাঁপিয়ে পড়েছে রামলালার মূর্তি দর্শন করার জন্য। পুলিশকে কত কষ্ট করে পরিস্থিতি সামলাতে হয়েছে, থ্যাঙ্ক গড সাংঘাতিক কিছু ঘটে যায়নি, পুলিশ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে, এবং বহুক্ষণ ধরে মানুষ রামলালার মূর্তি দেখেছে, আজ কি দেখছে এটা ভাবা যায় না। ফলে এরা না পারছে গিলতে, না পারছে ওগরাতে, ফলে আলটিমেটলি এদের কিন্তু ওই পিছনে যারা থাকবে পিছনেই তারা থাকবে, কিচ্ছু করার নেই, এরা পেছনে পড়ে গেছে, দে হ্যাভ মিস দ্য বাস, কিচ্ছু করার নেই। এখন বসে বসে এই মানে কি বলবো, রিপেন্টেন্ট হও, বসে বসে এইসব করো, মানে এই গলাগুলো, এই কথাগুলো কোথাও একটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছে, আর্তনাদ শোনার লোক নেই, আর কেউ লোক নেই। নতুন ভারতবর্ষ, ব্যর্থদের আর্তনাদ কেউ শুনবে না, এখন সাফল্যের যুগ, ভারতবর্ষ এগোবে সামনের দিকে। না এই কথার মধ্যে আর বলার কি আছে, কিন্তু এই কথাটা হঠাৎ করে বলতে হচ্ছে কেন রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠার দিন এইরকম একটা অদ্ভুত মিছিল করতে হলো? কারণ একটাই, একটা পাল্টা কিছু করা। আমি শুরুতে তুমি একটা প্রশ্ন করেছিলে যে এতে হিন্দুদের মনে কি ভাবাবেগে আঘাত লাগবে না? আমি আজকে উত্তরটা একদম শেষে দিচ্ছি, চরম এবং চূড়ান্ত আঘাত লাগবে। তার কারণ, তোমার যদি মনে হয়েছিল রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা খুব ভালো কাজ, তাহলে চলে যেতে পারতে, অথবা প্রতিবাদ করতে পারতে। কিচ্ছু না করে একটা পাল্টা মিছিল ডেকে বসে গেলেন আপনারা। কি বার্তা গেল? বার্তা যে আমি আরো পাল্টা কিছু করব। তো হিন্দুর ভাবাবেগে আঘাত লাগবে না? নিশ্চয়ই লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে সম্প্রীতি। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাইব, উত্তরপ্রদেশ, রাজস্থান বা এইসব অঞ্চলে বিজেপি যখন ক্ষমতায় থাকে, মধ্যপ্রদেশে এতদিন ক্ষমতায় রয়েছে, কটা দাঙ্গা হয়েছে? কোথাও দাঙ্গা হয়নি, বরং আইন শৃঙ্খলা সঠিকভাবে সামলানো হয়েছে, এবং যারা সমাজ বিরোধী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। আজকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা প্রান্তিক জায়গা থেকে যখন খবর আসে যে সাধারণ মানুষ অনেকে তাদের জমি জায়গা বিক্রি করে চলে আসতে বাধ্য হয়েছে, কোথায় ছিল এই প্রশাসন? কোথায় ছিল এই প্রশাসন? উত্তরপ্রদেশে এরকম পারতো? উত্তরপ্রদেশে বেআইনি ঘরবাড়ি করতে পারতো? নিয়ে যেত ওই জেসিপি মেশিন, উপরে ওগুলোকে ওই নদীতে ফেলে দিয়ে চলে আসতো। উত্তরপ্রদেশে যারা বাস ভাঙে, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, খুঁজে খুঁজে বার করে তাদের দরকার হলে জমি বাড়ি ঘর বাড়ি বিক্রি করে টাকা আদায় করা হয়, বন্ধ হয়ে গেছে।
কাশ্মীরে পাথর মারা ছিল কিছু লোকের ইনকামের জায়গা, পাথর মারলে 500 টাকা করে দেওয়া হতো, পুলিশ কিচ্ছু না বলে পাথর খেত বা মিলিটারি আটকানোর চেষ্টা করত। এসে সরকার পরিষ্কার বলে দিয়েছে, কেন্দ্রীয় সরকার, পাথর মারলে প্রথমে সামলানো সাবধান করে দাও, তারপরে যদি না থামে একদম গুলি চালাও, ছররা গুলি চালাও, তারপর পাল্টা গুলি চালাও। পাথর বন্ধ হয়ে গেছে। জানতে হবে কিভাবে প্রশাসন চালাতে হয়। এই রাজ্যে প্রশাসন চলে না, একটা গণতান্ত্রিক প্রশাসন। ইটস নট আ ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন। হোয়াট ইজ দিস? ইটস আ জমিনদারি সিস্টেম। আর জমিনদারি সিস্টেম ইজ গোয়িং অন ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে গণতান্ত্রিক নিয়মকানুন কিচ্ছু মানা হয় না। ওই আগেকার জমিদার যা বলতেন, তুই এটা নে, তুই এটা নে, তুই এটা নে, তুই আমাকে এই কর্গ ট্যাক্সগুলো দিয়ে দে, সেইভাবে চলবে। পশ্চিমবাংলায় এরা ভেবেছে সেইভাবে চালাবে। আমি আবার বলছি, 22শে জানুয়ারি 2024 পরে পরিস্থিতি বদলে গেছে। নাও গেট রেডি ফর ইউর ডিপারচার। যেতেই হবে, কিচ্ছু করার নেই। রাম ঝড় ভাসিয়ে নিয়ে যাবে এবং আলটিমেটলি যারা রাম বিরোধী তারা কিন্তু রাজনীতিতে আর টিকতে পারবে না। পরিস্থিতি এই হয়েছে বলেই এদের এত আতঙ্ক, এত ভয়। সেই জন্য এইসব কথাগুলো বলা চলছে। কিন্তু বোধহয় ইউ আর ডেস্টাইন্ড টু গো। যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। প্লিজ গো, সময় থাকতে থাকতে।